আওয়ামী লীগের ১৫ বছরের দুর্দণ্ড প্রতাপ হঠাৎ করেই কেন ভেঙে পড়ল? রাজনীতি গবেষকরা বলছেন, দলের ভেতর একনায়কতন্ত্র কায়েম করাই এর মূল কারণ। এছাড়া প্রশাসন নির্ভরতা ও ব্যাপক লুটপাট দলটিকে করেছে জনবিচ্ছিন্ন, সে থেকেই হয়েছে জনবিস্ফোরণ। বিশ্লেষকরা আরও বলছেন, গণহত্যা চালিয়ে যে অপরাধ করেছে আওয়ামী লীগ, তাতে ঘুরে দাঁড়ানো অসম্ভব। টানা ১৫ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। পরপর ৩টি বিতর্কিত নির্বাচন করলেও প্রতিরোধ করতে পারেনি কোনো রাজনৈতিক দল। গত ২৩ জুন প্লাটিনাম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আওয়ামী লীগ। ঢাকায় কয়েক লাখ নেতাকর্মীর সমাগম হয়। এর মাত্র ৪২ দিনের মাথায় গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এত দীর্ঘ সময় প্রভাব খাটানো ব্যক্তি ও দলের এমন পরিণতির কারণ বিশ্লেষণ করেছেন রাজনীতি গবেষকরা। তারা বড় দল, তারা সবচেয়ে জনপ্রিয় দল। তো জনপ্রিয় দল হলে তারা রাস্তায় বের হয় না কেন? তারা প্রতিরোধ করলো না কেন? পুলিশ দিয়ে তারা কেন গুলি করে মানুষ মারল? এই সমস্ত সমস্যাটা তৈরি করেছে শেখ হাসিনা। তারা প্রত্যেকেই বিলাস বেসনে মত্ত ছিলেন, প্রত্যেকেই টাকা পয়সা কামাই করতেছেন। রাজনৈতিক দলটাকে ব্যবহার করা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যেটা তাদের ক্ষমতা চর্চা এবং অর্থ কামাই করার একটা ব্যাপার। ইন্টারনালি যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে দলের মধ্যে, সেটা কখনোই ছিল না। তাদের মতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতন্ত্রের ঘাটতি রয়েছে। এর ফলে স্বৈরাচারী হয়ে ওঠেন দলের প্রধান। প্রত্যেকটা কমিটি হয়েছে হলো ভ্যানিটি ব্যাগ কমিটির মতো করে। এখন সাধারণ সম্পাদক যিনি অসুস্থ মরে যাচ্ছেন, চিকিৎসার পরে কোনো রকমে বেঁচে আসছেন, তার আসলে থাকার কথা অবসরে। পার্টিকে চালানোর মতো যোগ্যতা তার ছিল না, কিন্তু তিনি যেহেতু নেত্রীর গ্রহণযোগ্য, নেত্রীর আস্থাভাজন, অর্থাৎ তাকে সেই পজিশনের মধ্যে রাখা হয়েছে। দল মানে হচ্ছে শেখ হাসিনা এবং তার পুলিশ, তার মিলিটারি, তার গোয়েন্দা এবং তার এই যে লাঠিয়াল বাহিনী, ছাত্রলীগ যুবলীগ। একটা পর্যায়ে এসে তো এটাও তাসের ঘরের মতন ভেঙে পড়ল। তবে এসবের চেয়ে গণহত্যাকে আওয়ামী লীগের বড় অপরাধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেটাই পতনের কারণ। ৭৫ পরবর্তী আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল বঙ্গবন্ধু হত্যার সহানুভূতি নিয়ে। তবে এবারের চিত্র ভিন্ন। গণহত্যার দায়ে প্রবল জনরোষে এমন ধ্বংসস্তূপে পরিণত হওয়া আওয়ামী লীগ পুরনো কাঠামো নাকি দল ও নেতৃত্ব পরিবর্তন করে ফিরবে, সেটি সময়ই বলে দেবে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত ১৫ বছরে জামায়াতের ওপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন, কারো ওপর প্রতিশোধ নেবে না তার দল। গণ অভ্যুত্থানের শেষের দিকে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করেছিল শেখ হাসিনা সরকার। কিছুদিন আগে অন্তর্বর্তী সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার সেই প্রজ্ঞাপন বাতিল করেছে। আগের বিধিনিষেধ না থাকায় ধীরে ধীরে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় হয়েছে দলটি। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী মতবিনিময় সভার আয়োজন করে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গত ১৫ বছরে জামায়াতের প্রতি আওয়ামী লীগ সরকারের নিপীড়নের চিত্র তুলে ধরেন। বলেন, সাংবাদিকরাও এ সময় স্বাধীনভাবে কাজ করতে পারেননি। অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল, একটা অদেখা হ্যান্ডকাপ আপনাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল। যারা কথা বলেন তাদের মুখে সেরকম অদেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সাময়িকভাবে এই তালা খুলেছে। আমরা যখন জেগেই উঠেছি, আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই। তবে জামায়াতে ইসলামীর ওপর নিপীড়নের জন্য কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই, প্রতিশোধের রাজনীতির অবসান চাই। অনেকে বলেছেন, আপনারা মাফ করে দিচ্ছেন কেন? তাহলে যারা পারপিট্রেটর তারা তো তাদের পাওনাটা পেল না। কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে। যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। বাংলাদেশকে নতুনভাবে গড়তে উদার নেতৃত্ব দরকার বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামের আমির। তবে আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি আমি সম্মান পোষণ করার পক্ষে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে চায় না রাজনৈতিক দলগুলো।
জাতীয় পার্টি, গণফোরাম ও খেলাফত মজলিসের নেতারা বলছেন আগে সংস্কার তারপর নির্বাচন। তবে সংস্কারের জন্য অনির্দিষ্টকাল সময় দিতেও রাজি নয় তারা। এলডিপি চেয়ারম্যান বলছেন 6 থেকে 9 মাসের বেশি সময় লাগার কথা নয়। কবে হবে পরবর্তী নির্বাচন, এ প্রশ্ন অনেকের। এ নিয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, কিন্তু পরিষ্কার কোনো রূপরেখা পাওয়া যায়নি। তবে একটি বিষয় স্পষ্ট যে সব রাজনৈতিক দলই চায় সংস্কার। কোথায়, কিভাবে এবং কতদিনের সংস্কার সেটির ধারণা চান নেতারা, তবে কেউই তড়িঘড়ি করতে চান না। সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়ের চেয়ে অতিরিক্ত বিলম্ব যেন না হয় নির্বাচন দিতে। তো এই কথা বলা ছাড়া আসলে এখন আমাদের কাছে এর চেয়ে সঠিক একেবারে এক্সাক্ট কোনো ধারণাও নেই যে কতটুকু সময়ের প্রয়োজন এই পুনর্গঠনগুলো করতে। সরকারকে অনন্তকাল ক্ষমতায় থাকার জন্য বলছি না, আমরা বলছি যে এই সংস্কার কাজ করার জন্য যৌক্তিক যে সময় সেটা আমরা সরকারকে দিতে চাই, এবং তার আগে যেন তেনভাবে একটা নির্বাচন করে কোনো কাউকে ক্ষমতায় বসানোর জন্য এই ছাত্র জনতার এই বিপ্লব হয়। নির্বাচনের আগে সংবিধান সংস্কারেও গুরুত্ব দিয়েছে কয়েকটি দল, তবে একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করা জরুরি বলে মনে করেন নেতারা। সংবিধানের আমূল পরিবর্তন, মানবতা ফিরে আসবে, স্বাধীনতার সুফল মানুষ ভোগ করবে, এগুলি করার জন্য হয়তো 5-6 মাস বা আরো হয়তো 2-1 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। এতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা স্পেসিফিক কোনো টাইম ফ্রেম দিব না, আপনারা টাইম ফ্রেম ঘোষণা করুন, এটা আমরা চাই, এবং এটা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এটা আমরা লক্ষ্য রাখবো, এবং যাতে করে আপনারা সাহায্য সহযোগিতা যেটা চাইবেন, পরামর্শ যেটা চাইবেন আমাদের তরফ থেকে আমরা এটাকে আপনাদের সামনে সবসময় প্রস্তুত আছি, এটা আমরা করব আপনাদের জন্য। নির্বাচন অনুষ্ঠানের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন জরুরি বলেও মনে করেন নেতারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলাদা 2 হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাল মামুনকে 8 দিন ও শহীদুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে সিএমএম আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে ভোরে তাদের আদালতে তোলা হয়, পরে তাদের 10 দিন করে রিমান্ড চায় পুলিশ। মঙ্গলবার রাতে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় শহীদুল হককে, আর আত্মসমর্পণ করেন আব্দুল্লাল মামুন। রাজধানী নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়, আর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাল মামুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সাবেক 2 আইজিপিকে ডিবি হেফাজতে রাখা হয়েছিল। তাদের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক মামলা হয়েছে। রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ হাজী মোহাম্মদ সেলিম ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। তাকে মঙ্গলবার রাত 11:30টার দিকে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেন ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ। তিনি বলেন, সাবেক এই এমপিকে একটি সাদা মাইক্রোবাসে করে সেখানে আনা হয়। পরে ডিবি সদস্যরা তাকে নিয়ে যান হাসপাতালের নতুন ভবনে। সেখানে 107 নম্বর কেবিনে ভর্তি করা হয় হাজী সেলিমকে। এর আগে রোববার রাতে রাজধানীর বংশাল থেকে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার হন তিনি। পরদিন তাকে 5 দিনের রিমান্ড দেয় আদালত। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অনুসন্ধান শুরু করে সিআইডি। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও এই অনুসন্ধান চলবে বলে জানায় সংস্থাটি। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কাঁচের টুকরোকে ডায়মন্ড বলে বিক্রির অভিযোগ তোলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষে অন্তত 82 জন আহত হয়েছেন। বিরোধপূর্ণ একটি বাড়ির দখল নেয়ার চেষ্টাকালে বিএম কলেজের এক সমন্বয়ককে মারধরের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত 11টা থেকে 4টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। বিএম কলেজ শিক্ষার্থীর অভিযোগ, সোমবার রাতে কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর জেরে মঙ্গলবার রাত 11টার দিকে বটতলা এলাকায় বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষার্থী হামলার শিকার হন। এরপর 2 পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় মোট 4টি বাস ভাঙচুর করা হয়।
সংঘর্ষে আহত ৮২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত 4:30টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গণভবন থেকে লুট হওয়া প্রায় 5.5 কোটি টাকা দামের এসএসএফের অত্যাধুনিক অস্ত্র, গ্রেনেড ও নিরাপত্তা সরঞ্জাম দ্রুত উদ্ধারের তাগিদ সামরিক বিশ্লেষকদের। তারা বলছেন, দ্রুত এসব উদ্ধার করা না গেলে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা আছে। গত 5ই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর গণভবন ছাড়তে এসএসএফের হাতে সময় ছিল মাত্র কয়েক মিনিট, বলছে তারা। আওয়ামী লীগ সরকারের পতনের ক্ষণে উত্তেজিত ছাত্র জনতা তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেললে নিরাপত্তা শঙ্কায় পড়েন সেখানের বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ। গণভবনের নিরাপত্তায় নানা অত্যাধুনিক যন্ত্র, গোলা বারুদ, রেডিও ও অপারেশনাল সরঞ্জাম মজুত করেছিল এসএসএফ। শুধুমাত্র সঙ্গের ছোট অস্ত্র নিয়েই গণভবন ছেড়ে সংসদ ভবনে চলে যান বাহিনীর সদস্যরা। এসএসএফ জানিয়েছে, বহিরাগতরা প্রবেশের পর খোয়া যায় এসব অস্ত্র ও সরঞ্জাম। তদন্ত প্রতিবেদনে জানা যায়, গণভবনে এসএসএফ অপারেশন রুমের দুটি স্থায়ী ভল্টে 2টি SMG T56 রাইফেল ও 9,498 রাউন্ড গুলি ছিল। এছাড়া এসএসএফ সদস্যরা সংসদ ভবনে তাদের ভল্টে 6টি পিস্তল ও 200 রাউন্ড গুলি রাখেন। পরে গণভবন ও সংসদ ভবনের সে ভল্টগুলো পাওয়া যায়নি। এসব সরঞ্জামের আর্থিক মূল্য 5,28 লাখ টাকা। বিশেষায়িত বাহিনীর এসব খোয়া যাওয়া অস্ত্র ও সরঞ্জাম দ্রুত উদ্ধারের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। যারা আমাদের দেশের মঙ্গল চায় না, সেটা দুষ্কৃতিকারী হতে পারে, জঙ্গি গোষ্ঠী হতে পারে, সন্ত্রাসী গোষ্ঠী হতে পারে, তাদের হাতে অস্ত্র চলে যাওয়া মানে সাধারণ জনগণের জন্য একটা বিরাট হুমকি। এসব অত্যাধুনিক অস্ত্র ও যন্ত্রপাতি হারানোয় কারো দায় আছে কিনা সেটিও খতিয়ে দেখার আহ্বান এই বিশ্লেষকের। যদি আমরা এই ধরনের ঘটনাকে ভবিষ্যতে যাতে না ঘটে সেই জন্য যদি আমরা তৈরি থাকি, তাহলে যারা এ ধরনের সংগঠনের দায়িত্বে ছিলেন তাদের যদি দায়িত্বের অবহেলা হয়ে থাকে, তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত। কারণ তা না হলে কিন্তু অর্গানাইজেশনস রাখার কোনো জাস্টিফিকেশনই থাকে না। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এসএসএফ এর অপারেশনাল রুম আরও সুরক্ষিত করতে একটি আলাদা অফিসার্স প্যানেল গঠনের সুপারিশ করেছে তদন্ত পর্ষদ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাতে থেকে যৌথ অভিযানে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। লুট হওয়া অস্ত্র উদ্ধার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনাই এই অভিযানের লক্ষ্য। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানের থানাগুলোতে চলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। লুট করা হয় পুলিশের অস্ত্র, গোলা বারুদ। পরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে কিছু উদ্ধার হলেও পাওয়া যায়নি বেশিরভাগই। সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে এই যৌথ অভিযান শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অভিযানের সময় পরিচয় না দিয়ে কাউকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারবে না বলেও জানানো হয়েছে। এর আগে 2009 সাল থেকে লাইসেন্স পাওয়া সব বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়। এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারের যৌথ বাহিনীর অভিযানে সবার সহযোগিতা চায় সরকার। মঙ্গলবার সচিবালয়ে এই সহযোগিতার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সভা করেন উপদেষ্টা। ওই সভায় দুর্গাপূজায় নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি। এদিকে একই দিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানের আহ্বান জানিয়েছে, আর সেই বিচার প্রক্রিয়া শুরুও হয়েছে। কিন্তু এই সময়ে কিছু অতি উৎসাহী এবং স্বার্থান্বেষী মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা। এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। ডিআইজি পদমর্যাদার 51 কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুর রহমান শেখের সই করা আলাদা 3টি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেয়া হয়। বদলি ও পদায়নকৃত 51 জনের মধ্যে পুলিশের 7 রেঞ্জ ও 7 মহানগরের 14 ডিআইজি রয়েছেন।
এসব কর্মকর্তাদের র্যাব, পিবিআই, রেলওয়ে পুলিশ, এপিবিএন, সিআইডি, হাইওয়ে পুলিশ সহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এদিকে ২৬ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে ২৬ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুর, সুনামগঞ্জ সহ ২৬ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ২৭শে আগস্ট ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা সহ ২৪ জেলায় পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছিল। এ মাসের মাঝামাঝি ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আলোচনা হতে পারে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ নানা বিষয়ে। তবে ওয়াশিংটনের কাছ থেকে অর্থনীতিতে সহযোগিতা পাওয়ার আশা করছে ঢাকা। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন তিনি। মে মাসে ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ৩.৫ মাসের মাথায় তিনি আবার সফরে আসছেন। মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেটন নেইম্যান। রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে এটি হবে মার্কিন কোনো প্রতিনিধি দলের প্রথম বৈঠক। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি গুরুত্ব পাবে অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি। আমাদের প্রায়োরিটি হচ্ছে যে আর্থিক যে ব্যবস্থাটি আছে, বাণিজ্যের প্রশ্ন আছে, এগুলি সবগুলি নিয়ে আলাপ আলোচনা হবে। কারণ ডক্টর সালেউদ্দিনের সাথেও তার একটা কলম থাকবে। যদি স্ট্রেট বলি, আমরা কি টাকা চাইছি যুক্তরাষ্ট্রের কাছে? আমাদের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা, তার জন্য সহযোগিতা চাইছি কি? সহযোগিতা অবশ্যই চাইছি, কিন্তু কিভাবে চাইছি সেটা আমি বলতে পারবো না। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হতেই পারে। তবে মার্কিন ভিসা নীতি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে মনে করেন তিনি। আমার জানা মতে এই র্যাবের উপর স্যাংশনটা আমি অন্তত দেখিনি যে এটা নিয়ে আলোচনা আমরা করবো এখন কিনা। প্রসঙ্গ উঠতেই পারে, তবে দেখতে হবে যে আসলে আমাদের সবচেয়ে ভালো স্বার্থ যেভাবে সংরক্ষিত হয় সেদিকে আমরা এগোবো। সেক্ষেত্রে আমাদের অ্যাচিভেবল যেগুলি আছে সেগুলি দেখতে হবে। আমি মনে করি না যে তাদের ভিসা পলিসি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে খুব বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে, কারণ তারা তো সাধারণ ভিসা সিকার যারা, তাদেরকে তো কোনো বাধা দিচ্ছে না। এটা একটা বিশেষ ক্যাটাগরিতে তারা তাদের আইন অনুযায়ী করছে। মার্কিন প্রতিনিধিরা ফিরে যাবার পর 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দেবেন তিনি। ইভেন যাওয়ার পরে কোনটা করণ হবে এটা আমরা এখনো উই আর স্টিল ওয়ার্কিং আউট। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিকদের বিরুদ্ধে করা হত্যা মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে এসব বন্ধের দাবি জানানো হয়েছে সম্পাদকদের পক্ষ থেকে। একই সঙ্গে তারা মত প্রকাশের বিরোধী সব কলা কানুন বাতিলের দাবি করেন। মঙ্গলবার সকালে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ২০ জন সম্পাদকের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় দেশের শীর্ষস্থানীয় ২০ পত্রিকার সম্পাদকেরা আমন্ত্রিত হয়ে যান প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়। প্রায় ১.৫ ঘণ্টা চলা বৈঠক শেষে বের হয়ে আসেন সম্পাদকেরা। বৈঠকের বিস্তারিত নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি সম্পাদকেরা সমর্থন জানিয়েছে বলে জানান তিনি। বলেন, সাংবাদিকতা ও মত প্রকাশের বিরোধী সব কালাকানুন বাতিলে সম্পাদকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে সম্প্রতি দায়ের হত্যা মামলা নিয়েও উদ্বেগ তুলে ধরা হয়েছে। একজন সম্পাদক হিসেবে আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার পরিবেশ তৈরির দাবি জানানো হয় সম্পাদকদের পক্ষ থেকে। বলেছি যে এই যে বিএসএস, বিটিভি এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে, এদেরকে সাহিত্য শাসন দেওয়া, তারা যেন পেশাগতভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন
অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে নির্বাচন কমিশন সহ সব প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক করে স্বচ্ছতা নিশ্চিতের দাবিও জানানো হয়েছে বলে জানান মাহফুজ আনাম। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলেও কোনোভাবেই প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ না করতে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এই সতর্কবার্তা দিয়ে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, স্বার্থান্বেষী একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা নিজের হাতে আইন তুলে নেয়া, প্রতিষ্ঠান ঘেরাও, জোর করে পদত্যাগ, বেআইনি তল্লাশি, লুটপাট ও চাঁদাবাজি করছে। ঢালাওভাবে মামলা নিতে পুলিশকে চাপ প্রয়োগ, আদালতে আসামিকে আক্রমণও করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করে বলা হয়, মামলা হওয়া মানে যত্রতত্র গ্রেপ্তার নয়। এক্ষেত্রে সঠিক যাচাই বাছাই করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। জননিরাপত্তায় বাধা তৈরি করে এমন কাজের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। সরকার সব দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে শিগগিরই অভিযান শুরু করবে। দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করা হয়। চেঙ্গি নদীর তীরে খাগড়াছড়ি পানছড়ির সড়কের দৃশ্য এটি। সম্প্রতি পাহাড়ি ঢলে নদী ভাঙনে সড়কটির বড় অংশই বিলীন। ভাঙনের কারণে এখন দেখা দিয়েছে জেলা সদরের 2 ইউনিয়ন ও পানছড়ি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা। এই অবস্থায় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতিবেদনটি থাকছে সংবাদের পরের অংশে। এসালম গ্রুপের মালিকানাধীন 4 ব্যাংক এবং পদ্মা ব্যাংকে জমা রাখা প্রায় 1100 কোটি টাকা ফিরে পেতে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তারল্য সংকটে ভুগতে থাকা এসব ব্যাংকে আমানত রেখে বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি। কারিশারায় ঝুঁকিপূর্ণ ব্যাংকে বিপুল পরিমাণ আমানত রাখা হয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এসালম সংশ্লিষ্ট 4 ব্যাংকের 21টি শাখায় প্রায় 926 কোটি টাকার আমানত রাখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এছাড়া পদ্মা ব্যাংকে 179 কোটি টাকা। আমানতের মেয়াদ পূর্ণ হলেও সুদ দিচ্ছে না পদ্মা ব্যাংক। অন্যদিকে এসালমের ব্যাংকগুলো থেকে নগদ টাকা পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় প্রায় 1100 কোটি টাকা নিয়ে বিপাকে বন্দর কর্তৃপক্ষ। বিশিষ্টজনরা বলছেন, বিশাল অঙ্কের টাকা রাখতে ব্যাংক বাছাই প্রক্রিয়া সঠিক ছিল না। এর পেছনে কর্মকর্তাদের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছে তারা। শুধুমাত্র কি কারো নির্দেশে আঙ্গুলি হেলনে করেছে, নেপথ্যে কোনো ইশারায় করেছে, নাকি নিজেরও সেভাবে লাভবান হয়ে করেছে, এটাই হচ্ছে তদন্ত করার বিষয়। কিছু ভালো ব্যাংকের প্রতি মানুষের এখন আস্থা অনেক অনেক বেশি আছে অন্য ব্যাংকগুলোর তুলনায়। সুতরাং এখানে আস্থার একটা ব্যাপার আছে। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ওদের কোনো গাফিলতি ছিল কিনা, ওদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা, বা কারোর সঙ্গে কোনো রকম কোনো যোগসাধক ছিল কিনা, সেটা খতিয়ে দেখা দরকার। এদিকে নগদ অর্থ না পাওয়ায় গত সপ্তাহ থেকে এসালম সংশ্লিষ্ট 9টি ব্যাংকের পে অর্ডার চেক গ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। আমানত রাখার বিষয়ে সরকারি নীতি অনুসরণ করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। বাংলাদেশ ব্যাংকের এবং সরকারের একটা নির্দেশনা ছিল এই সকল সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে স্থায়ী আমানত সেটা 50% সরকারি ব্যাংক এবং 50% বেসরকারি ব্যাংকে রাখা যাবে। সেই হিসাবে আমাদের আমানতের 50% আমরা বিভিন্ন বেসরকারি ব্যাংকে বিনিয়োগ করতাম। টাকা উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ উদ্ধার করা যাবে সেটি এখনও পরিষ্কার নয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খুলনা রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় শেষ, কিন্তু গ্যাস সংকটে বাণিজ্যিক উৎপাদন পেছাতে হচ্ছে আরও 2 বছর।
বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা সরকারের মেয়াদে জ্বালানি ও বিদ্যুৎ বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব ছিল প্রকট, ফলে গ্রাহকদের গুনতে হয়েছে বাড়তি মূল্য। 2018 সালে খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শুরু হয়। ব্যয় ধরা হয় প্রায় 8.5 কোটি টাকা। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির অধীনে প্রকল্পটি 2022 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। পরে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ে। এখন পর্যন্ত ভৌত কাজ 82% শেষ। চলতি বছরই বাকি কাজ শেষ হবে, কিন্তু গ্যাসের অভাবে বাণিজ্যিক উৎপাদন পিছিয়েছে জানুয়ারি 2027 পর্যন্ত। দেখতেছি যে ভোলা থেকে গ্যাস আনা যায় কিনা, সেটা তো পাইপলাইন করতে হবে। আরেকটা হচ্ছে যে উপরে যায় গ্যাস আছে, সেটাকে অন্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে হলেও এখানে গ্যাস দেওয়া যায় কিনা। একটা এফএসআরইউ ওই যে বললাম তো আগে তো সব ওইসব কন্ট্রাক্ট করছে, আমরা তো সেই কন্ট্রাক্টে তো আমরা যেতে পারবো না। আমাদের এখন নতুন করে মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করতে হবে, তো সেটাও করতেও 2-3 বছর লাগবে। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে খরচ সবচেয়ে কম, কিন্তু গ্যাসের অভাবে 12,000 মেগাওয়াট সক্ষমতার প্রায় অর্ধেকই ব্যবহার হয় না বলে মত বিশেষজ্ঞদের। এতে তরল জ্বালানি ও কয়লা বিদ্যুতের বাড়তি খরচের চাপ পড়ে গ্রাহকের ওপর। বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যে আগ্রহ এবং যে কর্মযজ্ঞ চালিয়েছি, গ্যাস সরবরাহের ক্ষেত্রে সেই কর্মযজ্ঞ আমরা চালাইনি। এর একটা কারণ হতে পারে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতে আমরা যারা ইনভলভ থাকে সেখানে অর্থের যোগান এবং অর্থের দেনা পাওনার ব্যাপার আছে, উৎসাহটা সেখানে বেশি থাকে। ফলে এর বোঝাটা গ্রাহককে নিতে হচ্ছে, সাশ্রয়ী বিদ্যুৎ গ্রাহক পাচ্ছে না। রূপসা বিদ্যুৎ কেন্দ্রে দেয়া এডিবির 4,500 কোটি টাকার ঋণ 25 বছরে শোধ করতে হবে। উৎপাদন পিছিয়ে যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধে 3 বছর সময় পেছানোর আবেদন করা হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যায় এখন পর্যন্ত 71 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। এ সময় জানানো হয়, নিহতদের মধ্যে পুরুষ 45 জন, নারী 7 জন এবং শিশু 19 জন। মৃতদের মধ্যে কুমিল্লায় 19, ফেনীতে 28, চট্টগ্রামে 6, খাগড়াছড়িতে 1, নোয়াখালীতে 11, ব্রাহ্মণবাড়িয়ায় 1, লক্ষ্মীপুরে 1, কক্সবাজারে 3 জন এবং মৌলভীবাজারে 1 জন রয়েছেন। মৌলভীবাজারে নিখোঁজ রয়েছেন 1 জন। মন্ত্রণালয় বলছে, বন্যা আক্রান্ত 11 জেলার 68টি উপজেলায় এখনও 5,82,115টি পরিবার পানিবন্দী। আর আশ্রয় কেন্দ্রগুলোতে 2,85,996 জন আশ্রয় নিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য এ পর্যন্ত মোট নগদ সহায়তা হিসেবে 4,52,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। অনেকে ত্রাণটা রাস্তার পাশে যতটুকু তাদের পক্ষে গম্য ওই সমস্ত জায়গায় দিয়ে চলে আসছে। এক একজনে এরকম 3 বা 4 বার করে ত্রাণ পেয়েছে রাস্তার পাশে। হয়তো অনেক দুর্গম রিমোট এলাকা যেখানে সত্যিকারের ত্রাণ যাওয়ার কথা, সেখানে তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই। তো এই সমস্ত জায়গাগুলো আমরা মিটিগেট করেছি এই সরকারি প্রচেষ্টায় এবং সেনাবাহিনীর প্রচেষ্টায়। এবারের বন্যায় লক্ষ্মীপুর ও কুমিল্লায় প্রায় 38,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিটামাটি আর সহায় সম্বল হারিয়ে দিশেহারা বানভাসী এলাকার মানুষ। দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়। বন্যার কারণে গত 2 সপ্তাহ ধরে রোজগার নেই লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্ছানগর এলাকার বাসিন্দা জহির উদ্দিনের। স্ত্রী 4 সন্তান নিয়ে অর্ধাহার অনাহারে দিন কাটছে তার। এর মধ্যে নষ্ট হয়ে গেছে ঘরের আসবাবপত্র। পানিতে ভুগতেছি আমরা, মাছার উপর মাছা দিয়ে আমরা থাকতেছি, কিন্তু আমাদের খাটগুলা সবকিছু নষ্ট হয়ে গেছে, আমাদের ঘর দুয়ার সবকিছু ভাঙিচুরি পড়ে গেছে। পানি কমলেও কমেনি দুর্ভোগ। জেলার 5 উপজেলা ও 4 পৌরসভার 18,000 ঘর নষ্ট হয়েছে। মাথা গোজার ঠাঁই হারিয়েছে অন্তত 5,000 পরিবার। কিছু ভাঙে গেছে, এরপরে সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে কি করবো, এটার কোনো ব্যবস্থা নাই। এখন আমরা ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে, ফাঁকা কাঁচা ঘরগুলো সব ভাঙি গেছে। সামনের দিনগুলো কেমনে চলবো। গত 22 আগস্ট গোমতী নদীর বাঁধ ভেঙে ভেসে গেছে কুমিল্লার বুড়িচং উপজেলার বেড়াজাল গ্রামের বিলকিস বেগমের 3টি ঘর। 2 মেয়েকে নিয়ে স্বামীহারা এই বৃদ্ধা এখন আশ্রয়হীন। মতন ঘরে নাই বাবা, আমি কি আমার 3টা ঘর নষ্ট হয়েছে।
শুধু বুড়িচং উপজেলাতেই 20,000-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্বাসনের জন্য জরুরি ভিত্তিতে ঘর নির্মাণের দাবি গ্রামবাসীর। ঘর গেছে আর আরেক বিটার খাট মাঠ ঘর টর যত ডেক দেখছি হান্ডি ভাতিল আছিল কোনো কিছু নেই। এখনো আমাদের বাড়ির কাছে অনেক স্রোত, ওই স্রোতের কারণে আমাদের রাস্তাটা এখনো ভাঙতেছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে তালিকা তৈরি করে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। সরকার এবং দাতা সংস্থা, সরকারিভাবে এবং দাতা সংস্থা বা বিভিন্ন এনজিওস যারা আছে তাদেরকে নিয়ে সমন্বিতভাবে কে কোথায় কাজ করবে, কোন এলাকায় কাজ করবে, সেই অনুযায়ী আমরা কিন্তু আসলে যে পুনর্বাসন কার্যক্রমটা শুরু করতে চাচ্ছি। গত 22 আগস্ট থেকে বন্যায় তলিয়ে আছে বুড়িচং উপজেলার বেশিরভাগ গ্রাম। 7 উপজেলার মধ্যে এই উপজেলাতেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার পানি নেমে যাওয়ার পর নোয়াখালী ও ফেনীর দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত অসুখ। হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মীদের। চিকিৎসকরা বলছেন, কয়েকগুণ বাড়তি রোগীর কারণে হাসপাতালে দেখা দিয়েছে শয্যা ও ওষুধ সংকট। নোয়াখালীর 250 শয্যার জেনারেল হাসপাতালের চিত্র এটি। হাসপাতালটিতে ডায়রিয়া ওয়ার্ডে 16টি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন কয়েক গুণ বেশি রোগী। সোমবার জেলা সদরে 260 জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আরও 245 জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলায় 1215 জন আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন 3 জন। পাতলা পায়খানা, জ্বর, এই কারণে আমরা হাসপাতালে এসেছি। জেলায় সরকারি বেসরকারিভাবে 140টি মেডিকেল টিম কাজ করছে। রোগীর চাপ বাড়ায় চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক। পানি শূন্যতার কারণে তাদের হাইপোভলিমিক শক দেখা দেয়। এই অবস্থায় আমরা ওয়ার্ড সংকুলন না হয় পাশে আরেকটা নতুন করে ওয়ার্ড ব্যবস্থা করে চিকিৎসার ব্যবস্থা করতেছি। ফেনীতেও বন্যার পানি নেমে যাওয়ার পরে দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ। হাসপাতালে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়েছেন। অনেক হাসপাতালে শয্যা না পেয়ে মেঝেতে ও খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছেন। থাকার কোনো জায়গা নেই, মানুষ উপরে নিচে সব জায়গায় শুধু মানুষ, আমরা রাস্তায় আছি। আমার ফ্যামিলির 2 জন, একজন বাড়িতে আছে, একজন এখানে আছে, আমি ওকে আনি নাই। জ্বর, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। সমন্বয় করে সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। মানুষ তো চেষ্টা করেও হাইজিন মেনটেন করতে পারতেছে না। মেইনলি গ্যাস্ট্রোএন্টারাইটিস, ডায়রিয়া, ভমিটিং, হিউজ রোগী। একটা রোগীকে আমরা বারবার যেতে পারতেছি না রোগীর পরিমাণ বেড়ে যাওয়াতে। ফেনীর 250 শয্যার হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে 18টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে 214 জন। এছাড়া শিশু ওয়ার্ডে 137 জন এবং 26 জন সাপে কাটা রোগী ভর্তি আছেন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হঠাৎ পাহাড়ি ঢলে চেঙ্গি নদী ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় খাগড়াছড়ি-পানছড়ি আঞ্চলিক সড়ক। ভাঙন বাড়লে নদীগর্ভে বিলীন হতে পারে গুরুত্বপূর্ণ সড়কটি সহ কয়েকটি গ্রাম। জেলা সদর থেকে বিচ্ছিন্ন হবে পানছড়ি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। চেঙ্গি নদীর তীরে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দৃশ্য এটি। সম্প্রতি পাহাড়ি ঢলে নদী ভাঙনে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বড় অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে জেলা সদরের 2 ইউনিয়ন ও পানছড়ি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় গাছবান উত্তর হেডম্যানপাড়া গ্রাম। এতে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে শতাধিক পরিবার। যদি দ্রুত মেরামত করা না হয় এই রাস্তাটা এক সময় দেখা যাচ্ছে যে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। রাস্তাটা অনেক ভেঙে চলে যাচ্ছে, এখন রাস্তা নাই আর গাড়ি চলাচল। এখন এটা মেরামত না করলে গাড়ি ঘোড়া চলবে না। এই রাস্তাটা যাতে দ্রুত সময়ের মধ্যে ঠিক করে দেয় এবং আমরা যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলে যাতে এই রাস্তার মধ্যে আমরা চলাফেরা করতে পারি। সড়কের ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তবে নদীর তীরের ভাঙন রোধে নদী শাসনের ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোকে অনুরোধ করেছে সড়ক বিভাগ। বৃষ্টি হওয়ার কারণে আমাদের রাস্তার পাশ থেকে কিছু মাটি ধসে পড়েছে, আমরা খবর পেয়েছি। তারপরেও এটা আসলে পানিবন্ধ মতো কাজ করতেছে। ওরা যতদিন পর্যন্ত ওদের কাজ শেষ করতে পারবে না আমরা রাস্তা মেরামত করতে পারবো না।
ভাঙন রোধে নদীর তীরে ব্লক বসানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভিত্তিতে টিউব বসিয়ে ভাঙন রোধের চেষ্টা তাদের। খাগড়াছড়ি জেলায় খাগড়াছড়ি শহর ও তৎসংলগ্ন অবকাঠামো সংরক্ষণ নামের একটি প্রকল্প চলমান আছে। ওই প্রকল্পের অধীনে গিরিফুলের যে রাস্তার পাশে ভাঙ্গন ওটা অন্তর্ভুক্ত আছে এবং ওই ভাঙ্গন প্রতিরক্ষায় ইতিমধ্যে সিসি ব্লক ঢালাই সম্পন্ন হয়েছে এবং চলমান প্রকল্পের মেয়াদ জুন 2025 পর্যন্ত রয়েছে। ইনশাআল্লাহ অতি দ্রুত রাস্তার ধারটা প্রোটেক্টেড হয়ে যাবে। নদী ভাঙন থেকে সড়ক ও গ্রাম রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি গ্রামবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পবিত্র আখেরি চাহার সোমবা আজ সারা দেশে শ্রদ্ধা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। আখেরি চাহার সোমবা ফার্সি শব্দ, এর অর্থ শেষ চতুর্থ বুধবার। হিজরি 23 সনের এই দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন, শেষবারের মতো নামাজের ইমামতিও করেন। প্রতিবছর হিজরি সফর মাসের শেষ বুধবার মুসলিমরা নফল ইবাদত ও বন্দেগীর মাধ্যমে দিনটি অতিবাহিত করেন। আখেরি চাহার সোমবার উপলক্ষে আজ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই ছিল বিরতিহীন সংবাদে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে।